প্রচণ্ড রকম অস্থিরতা আর অস্বস্তি নিয়ে সারাটা দিন বিলাইছড়ি কাটিয়েছে আরজু। কেন যেন বিগত দিনগুলোর মতো এই দিনটিতে উৎসাহ খুঁজে পেল না। যারা বারবার প্রশ্ন করলেও আরজু তেমন কিছুই বলেনি। মন কেন এত এলোমেলো হয়ে আছে কি করে বলবে? এই দিনটি ঠিক এতটাই অস্থিরতায় কেটেছে সাবিহার। রামিম তাকে প্রচণ্ড রকম উপেক্ষা করছে। এই কয়েকদিন তো বেশ ভালোভাবে তার সাথে মিশেছে। সাবিহার কত খেয়াল রেখেছে, তবে গতকাল থেকে আবার এভয়েড করছে। রামিমের এই ক্ষণে ক্ষণে পরিবর্তন সাবিহাকে প্রচণ্ড রকম কষ্ট দিচ্ছে। কি চায় এই ছেলে? সাবিহাকে তার পেছনে চরকির মতো ঘুরিয়ে মজা নিতে চায়। রাতে বাসে উঠার আগেই আরজুর গা কাঁপিয়ে জ্বর চলে আসল। শুভ ভীষণ চিন্তিত হয়ে পড়ল। স্থানীয় একজন ডক্টরকে দেখিয়ে আরজুকে মেডিসিন দেওয়া হল। ফুয়াদ আরজুর ঘাড়ে হালকা চাপড় মেরে বলল, তোদের মতো ফুলকলিদের নিয়ে আমি আর এই জনমে কোনো ট্রিপে যাব না। একটার অবস্থা দেখ, মনে হচ্ছে আর্মি ক্যাম্পে ট্রেনিং নিয়ে ক্লান্ত হয়ে বাসায় ফিরছে। একটা ননির পুতুল। আন্টি তোর এই জ্বর দেখে আমাদের নামে কেস ঠুকে দিবে, বিশেষ করে শুভর নামে। আরজু বাসের সিটে কম্বল চাপিয়ে শুভর কাঁধে মাথা রেখে চোখ বন্ধ রেখেই বিরক্ত হয়ে বলল, মাথা ধরে আছে, কথা কম বল, নিজের সিটে যেয়ে বসত, আমাকে একটু ঘুমাতে দে। শুভ বলল, তুই যা, আমি দেখছি, বাদরটা একটু ঘুমাক। সাবিহার পাশে রিমি বসেছে। ফুয়াদ পেছনের সিটে যেয়ে দেখল যারা রামিমের পাশের সিটে আরাম করে বসেছে। ফুয়াদ কপাল কুঁচকে বলল, এই ফাজিল তুই আমার সিটে কি করিস? যারা নিরলসভাবে বলল, তোর সিট মানে নাম লেখা আছে নাকি? মজা পড়ে নে, তুই পিছনের সিটে যা। অসম্ভব, ওই সিটে পাশে কে নাকে বসে, আমি রমিমের সাথেই ঠিক আছি। তুই সিঙ্গেল সিট কেন নিলি না? সিঙ্গেল হলে নাচতে নাচতে চলে যেতাম। ফুয়াদ ক্ষিপ্ত হয়ে বলল, কুত্তি তুই সিঙ্গেলই মরবি, যা যা আমার কথা ভাবতে হবে না। ফুয়াদ মন খারাপ করে পেছনের সিটে বসে পড়ল। মিনিট খানেক পরই একজন সুন্দরী রমণী ফুয়াদের পাশের সিটে এসে বসে। ফুয়াদ তো রীতিমতো অবাক, মনে যেন লাড্ডু ফুটতে লাগল। যারার নম্বরে SMS পাঠাল, থ্যাঙ্কস দোস্ত, তুই কুটনামি না করলে এই সুন্দরীর সান্নিধ্য পেতাম না। যারা দ্রুত পিছন ফিরে তাকাল, পিটপিট করে তাকিয়ে আছে সে। ফুয়াদ যারার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে চোখ টিপ মারল। যারা নাক মুখ কুচকে সামনে ফিরে তাকাল। একটু পর শুনতে পেল ফুয়াদের কথার শব্দ। সে ওই মেয়ের সাথে অলরেডি কুশলাদি বিনিময় পর্ব শেষ করে ফেলেছে। মেয়েটার হালকা হাসির শব্দ যারার কানে ভেসে আসছে। সেই দীর্ঘশ্বাস ফেলে রামিমের উদ্দেশ্যে বলল, এই ছাগল কি জীবনে শুধরাবে না? মেয়ে দেখলেই ফ্লার্ট করা শুরু হয়ে যায়। কি জানি, হয়তো একসময় ওর জীবনে এমন কেউ আসবে যে এই দুষ্টু ফুয়াদকে নিজের ভালোবাসায় কুপোকাত করে ফেলবে। আল্লাহ, জলদি যেন আসে, আর এই ছাগলের গলায় যেন শক্ত দড়ি ঝুলিয়ে দেয়। রামিম যারার কথায় হাসল। সকালে বাসায় পৌঁছেই শুভকে এক গাধা বকা শুনতে হল সাবা খানমের কাছে। আরজুর জ্বর তখন কিছুটা কমেছে, কিন্তু আরজুর শুকনো মুখ দেখে সাবা খানমের অস্থিরতা বেড়ে গেল। আরজু তাকে শান্ত করে শুভকে বাসায় পাঠিয়ে দিল। এমন জ্বর বাঁধালি কি করে? নিশ্চয়ই ঝর্ণার পানিতে ঘণ্টার পর ঘণ্টা ভিজেছিস। আরজু কি বলবে বুঝতে পারছে না। পানিতে তো সে খুব বেশি ভিজেনি, তবুও কেন জ্বর এলো?
তবে কি এটা অনুভূতির জ্বর, নাকি মানুষটি তাকে স্পর্শ করাই তার গা কাঁপিয়ে জ্বর চলে এসেছে? সঠিক কারণ আরজুর জানা নেই। সারাদিন আরজুর শরীর বেশ ভালো ছিল। জুবায়ের আহমেদের সাথে আর অবনীর সাথে অনেক গল্প করল। মেঘের রাজ্যের গল্প। অবনীর তো বর্ণনা শুনে তখনই সাজেক চলে যেতে ইচ্ছে করছিল। সারাদিনে শুভ বেশ কয়েকবার এসে দেখা করে গেছিল। আরজুর পছন্দের নানান খাবার নিয়ে এসেছে, কিন্তু অরুচির জন্য তেমন কিছুই আরজু খেতে পারেনি। আরজুর অসুস্থতায় ছেলেটা বড্ড অস্থির হয়ে পড়ে। সারাদিন ভালো কাটলেও মধ্যে রাতে তার আবার জ্বর আসে, উত্থাল পাথাল জ্বর। তার পাশে তখন অবনী ঘুমিয়েছিল। আরজু অসুস্থ ছিল বলে সে আজ আর আরজুকে ঝালায়নি, কোনো ঝগড়াও বাধায়নি। আরজুর বীর বীর শব্দে অবনীর ঘুম ভেঙে যায়। সেই উঠে দেখে আরজু ভীষণ কাঁপছে, আর কিছু বীর বীর করছে। অবনী চিন্তিত হয়ে দ্রুত কম্বল আরজুর গায়ে চাপিয়ে দেয়। গা জ্বরে পুড়ে যাচ্ছে। অবনী ভালো করে বুঝতে চেষ্টা করে আরজু কি বলছে। নানাহিদ নাহিহিদ। আরজুর কথা শুনে অবনীর মাথায় হাত। এই জ্বরের ঘোরে তার পাগল বোন ক্রাসের নাম জপছে। আব্বু আম্মু শুনলে সর্বনাশ। অবনী দ্রুত আরজুর মাথায় জলপট্টি দিতে শুরু করে, এতে যদি একটু জ্বর কমে। অবনীর ভীষণ কান্না পাচ্ছে। আরজু অসুস্থ হলেই অবনীর এমন কান্না পায়। মিষ্টি আরজুর মুখে বিষাদ যেন অবনী একদম সহ্য করতে পারে না। কিন্তু তার বোন যেইভাবে নাহিদ নাহিদ করছে সেই ভয় তো বাবা মাকেও ডাকতে ভয় পাচ্ছে। একটু পরই সাবা খানম আসে রুমে আরজুকে দেখতে। তার কিছুতেই ঘুম আসছিল না। আরজু বা অবনী একটু অসুস্থ হলেই তার খাওয়া নিদ্রা সব উড়ে যায়। অবনীকে জলপট্টি দিতে দেখে তিনি হন্তদন্ত করে রুমে ঢুকলেন। তাকে না ডাকার কারণে অবনীকে বেশ কিছুক্ষণ বকাঝকা করলেন, আর বললেন দ্রুত বালতিতে করে পানি আনতে। অবনী দ্রুত ওয়াশরুমে চলে গেল। জুবায়ের আহমেদ এসে আরজুর মাথায় হাত বুলাতে লাগলেন। ঠিক তখনই আরজু আবার বীর বীর করতে লাগল। সাবা খানম আরজুর মুখে নাহিদ নামটি শুনে কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে রইলেন। ভীত চোখে স্বামীর দিকে তাকালেন। আরজুর মেয়র নাহিদকে ভালো লাগে এই বিষয়টি তিনি জানতেন, কিন্তু বিষয়টি এতটা গভীর সেটা তিনি ধারণা করতে পারেননি। নিতান্তই দুষ্টুমি ভেবে নিয়েছেন। হঠাৎ করেই সাবা খানমের সারা শরীর কেঁপে উঠল। জুবায়ের আহমেদ সব বুঝতে পেরে স্ত্রীকে সান্ত্বনা দিল, না আরে জ্বরের ঘোরে উল্টা পাল্টা কথা বলছে, তুমি অযথা চিন্তা করছো কেন? জুবায়ের আমার ভীষণ অস্থির লাগছে। মেয়েটা ভুল পথের দিকে আগাচ্ছে। এমনটা কখনোই সম্ভব না। ওকে থামাতে হবে। তুমি শান্ত হও সাবা। এমন কিছুই হবে না। রিল্যাক্স। সারাটা রাত বাসার কেউই ঠিকমতো ঘুমাতে পারল না। সেই রাতে আরজু কখনো নাহিদ তো কখনো নেতা সাহেব বলে বীর বীর করেছে। সাবা খানমের মাথায় চলছে হাজারো চিন্তা। সময় থাকতেই আরজুকে সামলাতে হবে, না হলে পরে আফসোস করা ছাড়া উপায় থাকবে না। জীবনটা যতটা সহজভাবে আরজু জীবন আসলে ততটা সহজ নয়। জীবনের কঠিন বাস্তবতা আজও দেখেনি আরজু, তাই সবকিছু রঙিন মনে হচ্ছে। এই ইমোশনাল মেয়েটা না জানি কোনো বোকামি করে বসে। সাবা খানম মনে মনে একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেন। আরজুর জীবনে আসা সকল বিপদকে তিনি উপড়ে ফেলবেন। সকালে ফুয়াদের মা বাবা বসেছেন ব্রেকফাস্ট করতে। টেবিলে পরোটা, গরুর মাংস দেখে কপাল কুঁচকে লামিয়াকে উদ্দেশ্য করে বলেন, সকাল সকাল এইসব ভারী নাস্তা কেন বানিয়েছ?
তুমি জানো না আমরা এত হেভি ব্রেকফাস্ট করতে পছন্দ করি না? লামিয়া টোস্টার ডিমের অমলেট তাদের পাশে এগিয়ে দিয়ে বলল, ম্যাম আপনাদের জন্য লাইট ব্রেকফাস্টের ব্যবস্থা করে রেখেছি। এই সব তো ছোট স্যারের জন্য বানিয়েছি। তারা দুজনেই অবাক হয়ে লামিয়ার দিকে তাকিয়ে বলল, ফুয়াদ বাসায় এসেছে? জি, খুব ভোরেই নাকি এসেছে। দারোয়ান চাচা তো তাই বলল। ঠিক তখনই ফুয়াদ ফোন চাপতে চাপতে টেবিলে এসে বসল। ফুয়াদের মা খুশি হয়ে বললেন, গুড মর্নিং মাই বয়। কখন এসেছ তুমি? ফুয়াদ দৃষ্টি ফোনের দিকে রেখেই বলল, ভোরে। ফুয়াদের বাবা হেসে বললেন, তা কেমন কাটল তোমাদের ট্রিপ? ভালো। লামিয়া নাস্তা দাও। ফুয়াদের বাবা বুঝতে পারলেন ছেলে তাকে ইগনোর করছে, তাই তিনি তেমন কথা বাড়ালেন না। ফুয়াদের মা লামিয়ার দিকে ক্ষিপ্ত হয়ে তাকিয়ে বললেন, এই সব কেন বানিয়েছ? ফুয়াদ এই সব মোটেও পছন্দ করে না। তোমার পছন্দ মতো আমাদের নাস্তা করতে হবে নাকি? যত সব। ওকে টোস্ট করে দাও। নেক্সট টাইম এমন হলে আর কাজে আসার প্রয়োজন নেই। লামিয়ার দু চোখ ভরে উঠল। ভীষণ কান্না পাচ্ছে, কিন্তু নিজেকে সামলে নিল। সেদিন ফুয়াদ এই নাস্তা বেশ তৃপ্তি নিয়ে খেয়েছিল, তাই তো আজ সে এইসব বানিয়েছে। সে টেবিল থেকে পরোটার প্লেট নিতে গেলে ফুয়াদ হাতের ফোন রেখে দুইটা পরোটা নিজের প্লেটে নিয়ে নিল। গরুর মাংস নিতে নিতে বলল, সকাল সকাল আমার পছন্দের ব্রেকফাস্ট তৈরি করার জন্য থ্যাঙ্কস লামিয়া। না হলে অনেকেই জানে না যে এটা আমার ভীষণ পছন্দের ব্রেকফাস্ট। তুমি বাচ্চা একটা মেয়ে এত দিক সামলাও কি করে? ভেরি ইমপ্রেসিভ। তারপর সে বেশ তৃপ্তি সহকারে খেতে লাগল। ফুয়াদের মা আহত দৃষ্টি নিয়ে ছেলের দিকে তাকিয়ে রইলেন। ছেলের সাধারণ পছন্দগুলোও তিনি জানেন না, নাকি নিজের পছন্দ এতদিন ছেলের উপর চাপিয়ে এসেছেন? লামিয়া কয়েক মুহূর্ত ফুয়াদের দিকে তাকিয়ে রইল। এই মানুষটিকে তার অদ্ভুত লাগে, ভীষণ অদ্ভুত। রামিমের সকালের ঘুম ভাঙল মায়ের মিষ্টি ডাকে। তার মা পরম মমতায় তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রামিম মুচকি হেসে বলল, আই মিস ইউ মা। বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যে এই মাকে মিস করেছিস? অদ্ভুত তো। মায়ের কোলে মাথা রেখে রামিম বলল, ট্রাস্ট মি মা, তোমাকে আমি অলওয়েজ মিস করি। তোমাকে কয়েকদিন না দেখলে চোখে অন্ধকার দেখি। তুই তো আমার ছেলের বউয়ের সাথে ঝগড়া বাঁধিয়ে দিবি। রামিম কপাল কুঁচকে তাকিয়ে বলল, মানে? শোন, ছেলেদের মায়ের আঁচলের নিচে পড়ে থাকা বউদের পছন্দ না। তোর বউয়ের চোখের কাটা হয়ে যাব। রামিম বীর বীর করে বলল, সাবিহা মোটেও এমন না মা। কিছু বললি? হুম, না বললাম এমন মেয়ে আমি বিয়েই করব না। তিনি হেসে বললেন, সাবিহাকে কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। মেয়েটা মনে হয় তোকে পছন্দ করে। রামিম থতমত খেয়ে গেল। মেয়েটা নিজের অনুভূতি একটুও সামলাতে পারে না। তার মা অবধি এই অনুভূতি পড়ে ফেলেছে। রামিম চট করে মায়ের কোল থেকে উঠে বিছানা থেকে নামতে নামতে বলল, তুমি ভুল ভাবছ মা। সোনার চামচ মুখে নিয়ে জন্মানো মেয়ে আমার মতো চাল চুলোহীন একজনকে বন্ধুর বাইরে কিছুই ভাবতে পারে না। আর তুই ও শুধু বন্ধুই ভাবিস? রামিম কিছুটা থমকাল। পরমুহূর্তেই মায়ের কাছে এসে চিবুকে আলতো হাত রেখে বলল, আমার মতো ছেলের এই অনুভূতির মায় জোড়ানোর সময় নেই মা। ওই রাজকন্যাকে রাজপ্রাসাদ থেকে এই কুঠিরে কি করে আনি বলো? সে অনেক ভালো কাউকে ডিজার্ভ করে। তাছাড়া আমাকে জীবনে অনেক ভালো কিছু করতে হবে। সফলতার জন্য সকল পরিশ্রম আমি করতে রাজি।
শুধু দিন শেষে তুমি আমার পাশে থেকো মা, তাতেই চলবে। ছেলের কথায় ক্ষীণ বিষাদের ছাপ পেলেন তিনি। দীর্ঘশ্বাস ফেলে ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, আমি সবসময় পাশে থাকব কিনা জানি না, তবে দোয়া করব তুই জীবনে সফল হ। কিন্তু একটা কথা মনে রাখিস, যতই সফলতা অর্জন করিস না কেন দিন শেষে একান্ত নিজের করে কাউকে খুব প্রয়োজন পড়ে। তাই যে তোকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে তাকে নিজের কাছে ধরে রাখিস। জীবনের সবচাইতে বড় সফলতা হল আপনজনদের খুশি রাখা। রামিম মুচকি হেসে ওয়াশরুমে চলে গেল। ছেলের এই হাসির আড়ালে জমানো যন্ত্রণার ছাপ ঠিকই এই মমতাময়ী ধরে ফেললেন। সকাল থেকেই আরজু বাসার পরিবেশ কিছুটা থমথমে দেখল। গত রাতে সে কি কাণ্ড ঘটিয়েছে সেটা মনে পড়তেই চুপসে গেল। জ্বরের ঘোরে ওই অসভ্য লোকের নাম জপেছে সে। খালামণি কেমন রিয়েক্ট করে কে জানে। পলিটিক্স আর পলিটিশিয়ান দুটোই তার খালামণির ভীষণ অপছন্দের। নাহিদকে ও তার খালামণি খুব একটা পছন্দ করে না। আর আরজু কিনা সেই মানুষটিকে ভালোবেসে বসে আছে। সাবা খানম আরজুকে সকালের নাস্তা খাইয়ে মেডিসিন দিয়ে দিল। তেমন কোনো কথাই বলল না। সবার নাস্তা শেষে করে তিনি চলে গেলেন অফিসে। জুবায়ের আহমেদ নিজেও আরজুকে এই বিষয়ে কোনো প্রশ্ন করেনি। আরজু বিছানায় গা হেলিয়ে দিয়ে এই সবই ভাবছিল। ঠিক তখনই তার ফোন বেজে উঠে। আরজু দেখল আননোন নাম্বার থেকে কল এসেছে। কল রিসিভ করে অপর পাশ থেকে গাম্ভীর্যপূর্ণ পুরুষালী কণ্ঠ পেয়ে সে থমকে গেল। সারা শরীর শিউরে উঠল। মিস আরজু বলছেন? আরজু ভাবছে সে স্বপ্ন দেখছে। ওই গম্ভীর ব্যক্তিত্বের মানুষটি তাকে কল করেছে। এটাও কি সম্ভব? এই কণ্ঠস্বর চিনতে আরজুর মোটেও ভুল হবে না। কিন্তু মানুষটি তার নম্বর পেল কোথায়? ইসস, কি ভাবছে আরজু? এই মেয়র নাহিদের লিঙ্ক কত দূর পর্যন্ত বিস্তৃত সেটা হয়তো আরজু আন্দাজ করতে পারছে। আরজুর মুখ দিয়ে কোনো শব্দই বেরুচ্ছে না। বহু কষ্ট আরজু বলল, কে আপনি? আমি কে সেটা আপনি ভালো করেই জানেন আরজু। আরজু শুকনো ঢোক গিলল। নাহিদ কি মাইন্ড রিড করতে পারে নাকি? না, মোটেও না। তাহলে আরজুর মনের খবর নিশ্চয়ই বুঝতে পারত। এই ভণ্ড নেতা কোনো মাইন্ড রিডার টিদার কিছু না। আরজু বলল, আপনি হঠাৎ আমাকে কল করলেন? নাহিদ গলা পরিষ্কার করে বলল, শুনলাম জ্বরের ঘোরে নাকি কেউ আমার নাম জপছিল। ঘটনা কি সত্যি? আরজু থতমত খেয়ে গেল। নাহিদ কি করে এইসব জানে? আরজু কাপা কাপা গলায় বলল, না। নাহিদের মুচকি হাসির আভাস ফোনের এপাশ থেকে আরজু উপলব্ধি করতে পারল। ভীষণ লজ্জা আর অভিমান হল আরজুর। আপনি মিথ্যাটাও ঠিকমতো বলতে পারেন না। যাই হোক, ভাবলাম একজন সচেতন, দায়িত্ববান মেয়র হিসেবে আপনার খোঁজ খবর নেওয়া প্রয়োজন। সামনে নির্বাচন আসছে। একটা ভোট ভীষণ গুরুত্বপূর্ণ। আপনি নিশ্চয়ই আমাকেই ভোট দেবেন? মুহূর্তেই রাগে আরজুর সারা শরীর জ্বলে উঠল। অসভ্য লোক। ভোট পাওয়ার জন্য তার খোঁজ খবর নিচ্ছে। আর কে বলেছে তাকে দায়িত্ব পালন করতে? আরজু কারো দায়িত্ব হয়ে থাকতে চায় না। আরজু ক্ষিপ্ত হয়ে বলল, সাজেক থেকে না বলেই চলে এসেছেন কেন আপনি? নাহিদ গলা খাদে নামিয়ে গম্ভীর হয়ে বলল, আমার কি বলে আসার কথা ছিল মিস আরজু? আরজু থমকল। আসলেই তো। আরজুকে কেন বলে আসবে সে? তাদের মধ্যে তো কোনো সম্পর্কই নেই। আরজু মলিন গলায় বলল, আমার অসুস্থতার খবর আপনি জানলেন কি করে? একজন রেসপন্সিবল মেয়র হিসেবে অনেক কিছুই আমাকে জানতে হয়।
যাই হোক, নিজেকে সামলে রাখতে শিখুন, না হলে পরবর্তীতে শুধু আফসোস ছাড়া কিছুই করার থাকবে না। আবেগ জিনিসটি বড্ড খারাপ। আপনাদের বয়সের মেয়েরা প্রায়শই আবেগে ভেসে যায়। আপনি নিশ্চয়ই অতটা বোকা নন। ভালো থাকবেন আরজু। নিজের খেয়াল রাখবেন। বলেই নাহিদ কল কেটে দিল। আরজু হ্যালো হ্যালো করতে লাগল। সেই নম্বরে আবার কল ব্যাক করল, কিন্তু নম্বরটি বন্ধ বলছে। আরজুর দুচোখ বেয়ে অশ্রুধারা গড়িয়ে পড়ল। এই মানুষটি তাকে তুমুল অনুভূতির ঝড়ে ঘায়েল করেই পালিয়ে যায়। বিধ্বস্ত আরজুর হৃদয় খবর নেওয়ার প্রয়োজন মনে করে না। হৃদয়হীন মানুষটি কত সহজেই তার অনুভূতিকে আবেগ বলে তাচ্ছিল্যের সাথে উড়িয়ে দিচ্ছে। নাহিদ নামক রহস্য মানবের রহস্য এই জনমে হয়তো সে ভেদ করতে পারবে না। মানুষটি তার শরীরের খবর নিল কিন্তু মনের খবর নিল না। নেতারা বুঝি এমনি হয়, অনুভূতি শূন্য। হঠাৎ কিছু মনে পড়তেই আরজু জোরে চিৎকার করে অবনীকে ডাকতে লাগল। অবনী দরজার পেছনেই লুকিয়েছিল। আরজুর ডাক শুনেই ভয় দৌড়ে নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। আর মনে মনে ভাবল যে আর কোনো দিন কারো উপকার করবে না। আজ সকাল থেকেই অবনী আরজুর কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে। গতকাল রাতে মুমূর্ষ আরজুর প্রতি তার ভালোবাসা অতিমাত্রায় বেড়ে গেছিল। বোন ওই অবস্থায় ক্রাশের নাম এইভাবে জপছিলি বলে একটু সাহায্য করার চেষ্টা করছে। সকাল সকাল ইন্টারনেট ঘেঁটে নাহিদের কার্যালয়ের নম্বর জোগাড় করে। পার্সোনাল নম্বর তো নেই, তাই অফিসেই কল করে। কিন্তু সেখান থেকে জানায় এইভাবে মেয়রের সাথে কথা বলার নিয়ম নেই। অবনী অনেক রিকোয়েস্ট করার পর যখন দেখল কাজ হচ্ছে না, তখন একটু ফাপড় নেওয়ার ট্রাই করে। বলে তার বোন মৃত্যু পথযাত্রী, যে কোনো সময় টপকে যেতে পারে। জীবনের শেষ সময়ে এসে গা কাঁপানো জ্বর নিয়ে সারা রাত মেয়র সাহেবের নাম জপেছে। তাদের মেয়র আসলে সবার জন্য এত কাজ করে, তাই তার বোন মেয়র সাহেবের বিরাট ফ্যান হয়ে গেছে। একটা বার মেয়র সাহেব তার বোনকে কল করে যেন কথা বলে। লোকগুলো টালবাহানা করছে বলে অবনী হুমকি দিয়ে বলে এখনই তার খবর মেয়রের কাছে না পৌঁছলে সে সোজা কার্যালয়ে এসে নাহিদের কাছে তাদের নামে অভিযোগ করবে। প্রথমে তারা বিষয়টি বিশ্বাস না করলেও অবনীর অভিনব অ্যাক্টিংয়ের জন্য তারা কনফিউজড হয়ে পড়ে। অবনী বেশ কনফিডেন্ট ছিল তার খবর নাহিদ অবধি নিশ্চয়ই পৌঁছবে। যে বোনের জন্য সকাল সকাল এত নাটক করতে হলো, সে কিনা তার উপর হিংস্র বাঘের ন্যায় ক্ষেপে আছে। এটা কি মানা যায়? ধেত্ত, আর কারো উপকার সে করবে না। তবে আজ সারাদিন বাসায় যাবে না বলেই চিন্তা করল। না হলে আরজু আজ তাকে পেলে কয়েক ঘা বসিয়ে দিবে। সেই সুরভিকে কল করে বলল আজ ক্লাস ব্যাংক দিয়ে মুভি দেখতে যাবে। সুরভি জানে মানা করে কোনো লাভ নেই। এই পাগলের মাথায় যখন ভূত চেপেছে তবে যেতেই হবে। সকাল সকাল আরজুর বাসায় হামলা দিল বন্ধু মহল। তাদের দেখেই মুহূর্তেই আরজুর মন ভালো হয়ে গেল। ফুয়াদ একটা প্যাকেট আরজুর দিকে বাড়িয়ে দিয়ে বলল, নে ধর, তেঁতুলের আচার আর পেয়ারা মাখা। রাস্তায় মামা আনহাইভিনিক ওয়েতে বানাচ্ছিল। পরে মনে পড়ল তোরা মেয়েরা তো এইসব জিনিস চেটে পুটে খাস। ভাবলাম অসুস্থ মানুষ দেখতে আসবো, তাই নিয়ে আসলাম। চিন্তা করিস না, আমি মামাকে গ্লাভস পরিয়ে তবেই বানিয়ে এনেছি। যারা জলদি পকেট খুলে আচার মুখে দিতে দিতে বলল, ভালো করেছিস, এই সবের মজা তোরা বুঝবি না। শুভ আরজুর কপাল ছুঁয়ে দেখল জ্বর নেই। স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, তোকে নিয়ে আমি আর কোনো ট্যুরে যাব না। এমন লেদা টাইপের মেয়ে আমি জীবনে দেখিনি। ক্লাস 8-এ পিকনিক থেকে এসেও এই বলদ 3 দিন জ্বরে ভুগছে। আরজু মুখটা মলিন করে রেখেছে।
রিমি হেসে বলল, তুই আরজুকে না নিয়ে গেলে এসে দেখতি কাঁদতে কাঁদতে এর চাইতে দ্বিগুণ জ্বর বাঁধিয়ে ফেলত। সাবিহা হেসে বলল, একদম সত্যি কথা। আরজু ঠোঁট ফুলিয়ে বলল, তোরা আমাকে নিয়ে মজা নিচ্ছিস? শুধুমাত্র আজ দুর্বল বলে বেঁচে গেছিস, না হলে এক একটাকে বালিশ চাপা দিয়ে মারতাম। তখনই তাদের জন্য শরবত নিয়ে আসে তারা। তারা তীক্ষ্ণ নজরে তাকায় তাদের সকলের দিকে। তিনটা দামড়া ছেলে তার আরজু আপাকে ঘিরে বসে আছে। তাদের এত মাখামাখি সম্পর্ক তারা বেচারি একদমই নিতে পারে না। সবাইকে শরবত দিয়ে তারা চলে যেতেই ফুয়াদ বলল, তোদের এই তারাকে দেখলে মনে হয় সেই এই বাড়ির কর্ত্রী। দেখলি আমাদের দিকে কেমন ধারালো দৃষ্টি নিক্ষেপ করল। আন্টিকে জীবনে আমাদের উপর বিরক্ত হতে দেখলাম না, কিন্তু এই ম্যাডাম আমাদের উপর ভীষণ বিরক্ত। শুভ বিছানায় হেলান দিয়ে বলল, তারা বিবি আমাকে দুই চোখে দেখতে পারে না। আজ তারা বিবিকে একটা শিক্ষা দিয়ে যাব। ওই আরজু তোদের ম্যাডামকে বল আমাদের জন্য ভুনা খিচুড়ি আর কালা ভুনা করতে। ওর হাতের রান্না না খেয়ে আজ এই বাড়ি ছাড়ছি না। যারা আচার খেয়ে বিচি রুমের মধ্যেই ফুক মেরে ফেলে বলল, তোরা শেষ পর্যন্ত এই তারা কেউ ছাড়বি না। বেচারি আরজুর প্রতি কনসান। তোদের চেহারাতেই লুচ্চা লুচ্চা ভাব আছে, তাই তো বেচারির আরজুকে নিয়ে ভয় হয়। যারার কথায় ফুয়াদের কাশি উঠে গেল। সে বলল, আমাদের দেখে তোর লুচ্চা মনে হয়? অবশ্যই, তুই তো এক নম্বরের লুচ্চা। শুভ যারার মাথায় একটা থাপ্পড় মেরে বলল, আমাকে কোনো দিক দিয়ে তোর লুচ্চা মনে হয়? যারা আমতা আমতা করে বলল, তুই শুভর মতো ডাইরেক্ট লুচ্চা না, তবে তোর মধ্যে লুচ্চা ভাব আছে। কি? বলেই শুভ জারারকে মারতে লাগল। সাথে যোগ হল রিমি আর ফুয়াদ। আরজু তাদের কাণ্ড দেখে হেসে উঠল। এরা না থাকলে হয়তো জীবনের এই সুন্দর মুহূর্তগুলো তার জীবনে কখনোই আসত না। তাদের এই বন্ধুত্বের মাঝে যেন কখনোই তিক্ততা না আসে। তোদের এই অটুট বন্ধন যেন কখনোই না ভেঙে যায়। আরজু সাবিহার দিকে তাকিয়ে দেখল মুখটা মলিন করে বসে আছে। আরজু দীর্ঘশ্বাস ছাড়ল। রামিম সকালে কল করে বলেছে সে আজ আসতে পারবে না, অন্য একদিন এসে দেখা করে যাবে। আরজু জানে সাবিহা আর রামিমের মধ্যে আবার দূরত্ব রেখা টানতে চাইছে রামিম। এতে যে মেয়েটা ভীষণ কষ্ট পাচ্ছে কে বুঝবে তাকে? অবনী আর সুরভি সিনেপ্লেক্সে বসে মুভি এনজয় করছে। কিছুক্ষণ পর অবনী বেরিয়ে আসলো ওয়াশরুমে যাবার উদ্দেশ্যে। হাতের ফোন চাপতে চাপতে সামনের দিকে এগোতেই হঠাৎ সামনের বিশাল এক দেয়ালে ধাক্কা খেল। অবনী কপালে কিছুটা ব্যথা পেয়ে ওমাগো বলে চিৎকার করে উঠল। সামনে তাকিয়ে দেখল এটা দেয়াল না, বরং কোনো পুরুষের পিঠের সাথে ধাক্কা খেয়েছে। লোকটি অত্যন্ত বিরক্তি প্রকাশ করে অবনীর দিকে ফিরতেই দুজি চমকে গেল। অবনী চমকে বলল, আপনি? নিশান কপাল কুঁচকে বলল, এই মেয়ে আমাকে ফলো করছো না তো? মুহূর্তেই অবনীর মেজাজ খারাপ হল। সে তেড়ে এসে বলল, আপনাকে আমি কোনো দুঃখে ফলো করতে যাব? নিজেকে কি ভাবেন, হিরো? আমি নিজেকে কি ভাবি সেটা তোমাকে বলতে ইচ্ছুক নই, তবে তুমি ইচ্ছা করে আমার পিছু নিয়েছ এটা নিশ্চিত। ইসস, যেই না চেহারা নাম রেখেছে পেয়ারা। আমার তো মনে হয় আপনি আমার পিছু নিয়েছেন। যেখানে যাচ্ছি সেখানেই টপকে পড়ছেন আর ঝামেলা ক্রিয়েট করছেন। ধাত, আজকের দিনটাই খারাপ। নিশান নিজের সামনের চুলে হাত বুলিয়ে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। একটা বাচ্চা মেয়ে কিনা তার মুখে মুখে তর্ক করছে।
ইচ্ছে করছে থাপড়িয়ে গাল ফাটিয়ে দিতে। এমন অসভ্য বাচাল মেয়ে সে জীবনে একটাও দেখেনি। তার ডিসিপ্লিন মেইনটেন করা বাবা যদি এই মেয়েকে দেখে নির্ঘাত হার্ট অ্যাটাক করবে। নিশান রেগে বলল, তোমার মতো বাচ্চা কাচ্চার পিছু নেওয়ার কোনো ইচ্ছা আমার নেই। নিজের বয়সের তুলনায় বেশি কথা বলো তুমি। নাক টিপলে দুধ বের হবে সেই মেয়ে কিনা আমার সাথে তর্ক করে। বাচ্চা বাচ্চার মতো থাকবে। অবনীর মাথায় যেন আগুন ধরে গেল। এই লোকের সমস্যা কি? যখন তখন তাকে বাচ্চা বলে তুচ্ছ তাচ্ছিল্য করে। অত্যন্ত রাগের বশে সে একটা বিরাট কাণ্ড ঘটিয়ে বসে। সে নিশানের কাছে যেয়ে নিশানের কলার ধরে নিজের কাছাকাছি নিয়ে আসে। নিশান অবাক হয়ে অবনীকে দেখছে। অবনী হঠাৎই নিশানের রুক্ষ ওষ্ঠে নিজের কোমল ওষ্ঠ করা মিলিয়ে দেয়। মুহূর্তেই নিশানের চোখ বড় হয়ে যায়। কি হচ্ছে কিছুই সে বুঝে উঠতে পারে না। কয়েক মুহূর্ত পর অবনী তাকে ছেড়ে বলল, এইবার বুঝলেন তো আমি মোটেও বাচ্চা না। ফারদার আমাকে পিচ্ছি বা বাচ্চা বলার সাহস করবেন না। বলেই অবনী এক প্রকার দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। নিশান যেন বরফের মতো জমে গেছে। এই পিচ্ছি কি করে গেল? নিশানের সারা শরীর ঝিমঝিম করতে লাগল। বুক ধুকপুক করছে। একটু পর তার বন্ধু কাছ এসে নিশানকে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কিরে দাঁড়িয়ে আছিস কেন? ক্যাফেটেরিয়াতে না বসতে বললাম তোকে। নিশান তখনও চুপ করে আছে। তার বন্ধু কাঁধে ধাক্কা দিয়ে বলল, কিরে ঠিক আছিস? এই তোর ঠোঁটে পিঙ্ক কলার কি লেগে আছে? মুহূর্তেই টনক নড়ল নিশানের। পকেট থেকে রুমাল বের করে ঠোঁট মুছে দেখল পিঙ্ক কালার লিপস্টিক লেগে আছে। সে ভীষণ প্রস্তুত হয়ে পড়ল। তার বন্ধুকে বলল, আমার শরীর খারাপ লাগছে। পরে একদিন তোর সাথে মিট করব। আজ আসি। কথাটা বলেই সে বেরিয়ে গেল। ওপর দিকে অবনী সুরভির পাশে বসে হাঁপাতে লাগল। সুরভি তার দিকে তাকিয়ে বলল, কি সমস্যা? অবনী কাঁপা কাঁপা চোখে তাকিয়ে বলল, দোস্ত আজ আমি একটা বিশাল কাণ্ড ঘটিয়ে ফেলেছি। এইটুকু সময়ে আবার কি অঘটন ঘটিয়েছিস? অবনী নিচের ঠোঁট কামড় ভীতু গলায় বলল, ওই রোবট মানবকে আমি চুমু খেয়ে ফেলেছি। সুরভি বিস্ময় নিয়ে তাকিয়ে চিৎকার করে বলল, কি? তার চিৎকারে হলের লোকজন বেশ বিরক্ত হল। সুরভি নিজেকে সামলে অবনীর দিকে তাকাল। এই মেয়ে তার বান্ধবী কি করে হল? এমন তার ছেঁড়া পাবলিক শেষে কিনা তার সাথেই জুটল। বেশ কিছুদিন পরের কথা। আরজুদের ফাইনাল ইয়ারে ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। সবাই রুটিন মাফিক জীবনে চলে এসেছে। নিয়মিত ক্লাস শেষে তাদের আড্ডা আর রামিম ও সাবিহার দূরত্ব সবটাই সমান তালে চলছে। এই এত দিনে আরজু নাহিদের কোনো খবর পায়নি। লোকটি যেন উধাও হয়ে গেছে। আরজুকে মন খারাপ করতে দেখে যারা ক্লাস শেষে আরজুকে নিয়ে মাঠে বসল। বলল, কি হয়েছে বলতো? ট্রিপ থেকে আসার পর থেকে তুই কেমন অন্য মনস্ক হয়ে আছিস? মেয়র সাহেবকে মিস করছিস? আরজু মলিন চোখে যারার দিকে তাকাল। যারা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই কেন ওই গম্ভীর মানুষটিকে পছন্দ করিস? আরজু শুকনো ঢোক গিলে বলল, কিছু মানুষকে কোনো কারণ ছাড়াই ভালো লাগে। ভালো লাগার পেছনে কোনো স্পেশাল রিজন হয়তোবা থাকে না, তবুও মানুষটাকে অনেক ভালো লাগে। এই মানুষের সাথে আমার তেমন কোনো কথা হয় না, তবুও সেই অল্প কথা বলার সময়গুলো স্পেশাল হয়ে যায়। মানুষটাকে পাবো না জেনেও ভালো লাগাটা থেকে যায়। কমে না এতটুকুও। এই ভালো লাগা কমার নয়, কারণ মানুষটা আলাদা, সবার থেকে আলাদা।
কথাগুলো বলতে বলতে আরজুর দুচোখ ভিজে উঠল। যারা মুচকি হেসে বলল, দোস্ত তুই প্রেমে পড়েছিস, গভীরভাবে ওই বেটার উপর স্লিপ করে গেছিস। আরজু করুণ চোখে যারার দিকে তাকাল। সে নেতা সাহেবের প্রেমে তো কবেই পড়েছে, কিন্তু নিজের মনকে দমিয়ে রেখেছিল। কিন্তু সেই রাতের পর সব কেমন যেন এলোমেলো হয়ে গেল। আরজু মনের উপর কোনো কন্ট্রোল করতে পারছে না। তার অবাধ্য, বেহায়া মনটা নাহিদ নামক পাষাণ ব্যক্তিটির দিকে ছুটে চলে যাচ্ছে। সাবা খানম এই কয়দিন আরজুকে ভালোভাবে পর্যবেক্ষণ করলেন। তার বিচক্ষণ বুদ্ধিমত্তা আর ধারালো দৃষ্টি আরজুর ভেতরকার অস্থিরতাকে ঠিক ধরে ফেলল। তিনি যেই সিদ্ধান্ত আরজুর জন্য নিয়েছেন সেটা কার্যকর করার এটাই উপযুক্ত সময়। না হলে এই আবেগী মেয়েটি কখন কি বোকামি করে ফেলে কে জানে। সন্ধ্যার দিকে আরজু টেবিলে বসে বইয়ে মুখ গুজে রয়েছে। পড়ায় তার মোটেও মনোযোগ নেই। একটু পর পর নাহিদের পেজে ঢু মারে আসছে। আগের কিছু ছবি ছিল সেটাই বারবার দেখছে। নাহিদের পার্সোনাল অ্যাকাউন্টের হদিস আজও সে পায়নি। এই নামে হাজারো অ্যাকাউন্ট, কোনটা আসল সেটা বোঝা মুশকিল। তার কোমল মনটা চুরি করে এই লোক কোথায় ঘাপটি মেরে বসে আছে। হাজারো চিন্তা ভাবনার মাঝে সাবা খানম আসলেন আরজুর রুমে। আরজু খালামণিকে দেখে মুচকি হেসে বলল, কনগ্রাচুলেশন খালামণি, এই কেসটাও জিতে গেলে। আমাদের ট্রিট কোথায়? খালামণি নরম বিছানায় বসলেন। আরজু তার কাছে যেয়ে বসে বলল, আচ্ছা খালামণি, তুমি এই জটিল কেসগুলো সলভ কি করে করো? নিশ্চয়ই তোমাকে অনেক ক্রাইম থ্রিলার মুভি দেখতে হয়। সাবা হেসে বললেন, কেস সলভ করতে কোনো মুভি দেখতে হয় না, কেসের ডিটেলস দেখে সেটা সলভ করতে হয়। আমার মাথায় এত জটিল বিষয় কিছুতেই ঢুকতে চায় না। সাবা হাসলেন, মেয়েটা এত সহজ সরল কেন? বাস্তবিক জীবনের জটিলতা সম্পর্কে মেয়েটার কোনো ধারণা নেই। এই রূপবতী আবেগী মেয়েটাকে নিয়ে তার ভীষণ ভয় হয়। যেই পথে আরজু আগাতে চাইছে সেটা যে তার জীবনের ধ্বংসের পথ। তাছাড়া অনেক কঠিন সত্যি আছে যেটা আরজু জানে না। জানলে হয়তো এই পথে কোনো দিন আগানোর কথা ভাবতে পারত না। নিজেকে গুছিয়ে আরজুর উদ্দেশ্যে বলেন, আমার উপর বিশ্বাস আছে তোর? আরজু কিছুটা চমকাল। হঠাৎ খালামণি এই কথা কেন বলছে? হঠাৎ এই কথা কেন বলছ? অবশ্যই তোমার উপর আমার 100% বিশ্বাস আছে। তাহলে নিশ্চয়ই এটাও বিশ্বাস করিস যে আমি তোর জন্য সবসময় সঠিক সিদ্ধান্তই নিব? আরজু অবাক চোখে তাকিয়ে মাথা ঝাঁকিয়ে হে জানাল। সাবা খানম মিষ্টি হেসে আরজুর কপালে আলতো চুমু খেয়ে বললেন, আমাদের সেই ছোট্ট আরজু আজ কত বড় হয়ে গেছে। সেই মিষ্টি মেয়েটা যে আদো আদো সুরে আমাকে খালামণি ডাকত, সারা বাড়ি এলোমেলো করে মিষ্টি হেসে সরি বলত, সেই পিচ্ছিটা আজ অনেক বড় হয়ে গেছে। আজও মনে পড়ে দুলাভাই তোকে আমার হাতে তুলে দিয়ে বলেছিল, সাবা আজ থেকে তুমি আরজুর মা। জানিস সেদিন আমার বুক ফেটে কান্না আসছিল। পাশের কেবিনে আমার বোন মৃত অবস্থায় পড়ে আছে, আর দুলাভাই জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে। তোকে তো আমি নিজের মেয়েই ভেবে এসেছি, কিন্তু কোনো দিন এইভাবে তোর হাত আমার হাতে দিয়ে আপা দুলাভাই চলে যাবে ভাবতে পারিনি। তুই যখন বাবা মা হারানোর শোকে 2 দিন হসপিটালে আনকনশিয়াস অবস্থায় পড়েছিলি তখন শুধু ভাবছিলাম তোর মা হয়ে উঠতে পারব তো। সাবা খানমের চোখ বেয়ে গড়িয়ে পড়ল 2 ফোঁটা জল। আরজু তখন ফুপিয়ে কাঁদছে। সাবার হাতে চুমু খেয়ে বলল, তুমি আমার শুধু মা না, সবচাইতে ভালো বন্ধুও। তুমি আমাকে আগলে না রাখলে এই আরজু কবেই মরে যেত। সাবা আরজু চোখ মুছে বলল,
একজন মা হিসেবে তোর লাইফের যে কোনো ডিসিশন আমি নিতেই পারি, তাই না? অবশ্যই খালামণি, আমি একটা ডিসিশন নিয়েছি, আশা করি সেটার মান রাখবি। বলো। সাবা খানম কয়েক মুহূর্ত সময় নিয়ে বললেন, আমার সিনিয়র অ্যাডভোকেট আতিক স্যারের ছেলে রওশান এমবিবিএস করে ভালো একটা হসপিটালে আছে। ছেলেটাকে আমার ভীষণ পছন্দ হয়েছে, ভদ্র আর মার্জিত ব্যবহার। আমি চাই তুই একবার তার সাথে মিট কর। আরজু বিস্ফোরিত চোখে খালামণির দিকে তাকাল। ভেতরে ভেতরে অদ্ভুত অস্থিরতার সৃষ্টি হয়েছে। সে কাঁপা কাঁপা গলায় বলল, এখন এসব কেন? তাছাড়া আমার স্টাডিও শেষ হয়নি। আমি এখন বিয়ে করতে চাই না। সাবা আরজুর মাথায় হাত বুলিয়ে বললেন, আমি কি একবারও বলেছি তোকে এখনই বিয়ে করতে হবে? আমি চাই তুই একবার ছেলেটাকে দেখ। তোর মতের বিরুদ্ধে তো আমি কিছুই করছি না। তোকে একটা বিশ্বস্ত হাতে তুলে দিতে পারলে মরেও শান্তি পাব। তাছাড়া ছেলেটার মধ্যে কোনো খারাপ কিছু খুঁজে বের করতে পারবি না। তোদের দুজনকে ভীষণ মানাবে। তোরা দুজন দুজনকে পছন্দ করে নিলে আমরা আপাতত এঙ্গেজমেন্ট করে রাখব। পরবর্তী তোর স্টাডি শেষ হলে বিয়ে নিয়ে ভাবব। আরজু মলিন মুখে বলল, আমি এখনই এসবের জন্য প্রস্তুত নই খালামণি। সাবা খানম জানেন আরজুর মনে কি চলছে। নাহিদ নামক ভূত যে আরজুর মাথায় চেপে আছে সেটা সাবার মতো বিচক্ষণ মানুষের বুঝতে সময় লাগল না। নাহিদের কারণেই আরজু এমন করছে সেটা তিনি জানেন। আরজুর উপর ভীষণ রাগ হল তার। মেয়েটাকে সবকিছু কি করে বুঝবে? নাহিদ মানুষটি সাধারণ কেউ না। একজন রাজনীতিবিদের লাইফস্টাইল সম্পর্কে তিনি বেশ ভালো করেই জানেন। আরজুর মতো মেয়ে সেখানে নিজেকে কিছুতেই অ্যাডজাস্ট করতে পারবে না। তাছাড়া তাদের মধ্যে ক্লাসের ডিফারেন্স রয়েছে। তবে নাহিদের জায়গায় অন্য কেউ থাকলে হয়তো আরজুর অনুভূতিকে কিছুটা প্রশ্রয় দেওয়া যেত। কিন্তু নাহিদকে অসম্ভব। এই মানুষটিকে তিনি প্রচণ্ড ঘৃণা করে। তিনি কিছুটা রেগে বললেন, যদি আমাকে মা ভেবে থাকিস তবে আশা করি আমার ডিসিশনকে সম্মান করবি। কাল রওশান তোর সাথে মিট করবে। রেস্টুরেন্টের নাম আমি তোকে টেক্সট করে দিব। যাবি নাকি যাবি না সেটা তোর ডিসিশন। অনেকটা ক্ষিপ্ত হয়ে সাবা খানম রুম থেকে চলে গেলেন। আরজু থমথমে অবস্থায় বসে রইল। হঠাৎ খালামণি এমন ডিসিশন কেন নিল? আরজু যেন আর কিছুই ভাবতে পারছে না। সবকিছু কেমন বিষাক্ত লাগছে। নিজের পাশে নাহিদকে ছাড়া অন্য কাউকে সে কিছুতেই ভাবতে পারছে না। কিন্তু যাকে সে ভালোবেসে বসে আছে সেই মানুষটির তার প্রতি কোনো আগ্রহই নেই। না আছে কোনো অনুভূতি। বরং তাকে অতল সাগরে ফেলে লোকটা গা ধাক্কা দিয়ে দিব্যি ভালো আছে। সকাল সকাল সবার জন্য নাস্তা রেডি করছে লামিয়া। তবে আজ তার মনোযোগ রান্নায় নেই। সামনেই তার এইচএসসি পরীক্ষা। ফর্ম ফিলআপের লাস্ট ডেট দিয়ে দিয়েছে। হাতে যা টাকা ছিল সবটাই খরচ হয়ে গেছে। সুমাইয়ার স্কুল ফি আর খাতাপত্র কিনতে খরচ হয়ে গেছে সবটাই। আর এই বাসায় কাজ করছে 1 মাসও হয়নি। এখনই টাকা চাওয়া কতটা যুক্তিসঙ্গত হবে? তাছাড়া লিপা ম্যাম তাকে খুব একটা পছন্দ করে না। হাজারো চিন্তার মাঝে অসাবধানতাবশত গরম পাতিলে লেগে হাত কিছুটা পুড়ে যায় লামিয়ার। লামিয়া হঠাৎ চিৎকার দিয়ে উঠে। তখনই নাস্তার জন্য টেবিলের কাছে এসেছিল ফুয়াদ। লামিয়ার চিৎকার শুনে দৌড়ে রান্নাঘরে চলে আসে। দেখে লামিয়া হাতে বারবার ফু দিচ্ছে। ফুয়াদ দ্রুত তার হাত পর্যবেক্ষণ করে দেখে অনেকটা জায়গায় ফোসকা পড়ে গেছে। সে লামিয়াকে টানতে টানতে নিয়ে গেল বেসিনের কাছে। পানির টিউব ছেড়ে হাত ধরে রাখল।
আর ধমক দিয়ে বলল, এই মেয়ে দেখে কাজ করতে পারো না? হাতের কি অবস্থা হয়েছে দেখেছ? আছিয়া খালা, আছিয়া খালা। আছিয়া খালা ফুয়াদের ডাক শুনে হন্তদন্ত হয়ে আসল। তিনি প্রায় অনেক বছর ধরে ফুয়াদের বাসায় কাজ করেন। তিনি বাকি কাজে বেশ পারদর্শী হলেও তার রান্নার হাত খুবই বাজে। তাই তো ফুয়াদের মা রান্নার জন্য অন্য সেইফ রেখেছিলেন। কিন্তু তার রান্না ফুয়াদ পছন্দ করছিল না, তাই তাকে বাতিল করে লামিয়াকে নিয়োগ করা হয়েছে। প্রথমে লামিয়াকে দেখে আছিয়া খালা অবাক হয়েছিলেন। এত ছোট মেয়ে রান্না করতে পারবে বলে আশা করেনি। কিন্তু পরবর্তীতে তিনি নিজেও স্বীকার করেছেন লামিয়ার রান্নার হাত বেশ ভালো। মেয়েটার হাতে যেন মধু আছে। ফুয়াদ আছিয়া খালাকে দেখে বলল, খালা দ্রুত ফ্রিজ থেকে আইস ব্যাগ নিয়ে আসেন। তারপর লামিয়াকে উদ্দেশ্য করে বলল, কাজের সময় মন কোথায় থাকে? এইভাবে হাত পুড়িয়ে বসে থাকলে পরীক্ষা দিবে কি করে? লামিয়া অবাক দৃষ্টিতে ফুয়াদকে দেখছে। মানুষটা কেমন যেন। সচরাচর বড় ঘরের ছেলে মেয়েরা তাদের মতো নিম্নবিত্তদের সাথে সহজে কথা বলতেও চায় না। সেখানে এই মানুষটি তার জন্য মায়ের সাথে তর্কে জড়িয়ে পড়ে। তার রান্নার প্রশংসা করে। তাকে একটা কমফোর্ট জোন তৈরি করে দেয়। এই মুহূর্তে তার ফুয়াদ নামক মানুষটিকে ভীষণ আপন মনে হচ্ছে। কারণ বর্তমানে ছোট বোনটিকে ছাড়া কেউ নেই তার। লামিয়ার ঠোঁটে হালাক হাসির আভাস দেখা যায়, যেখানে আছে সন্তুষ্টি। সকাল থেকেই জারার মেজাজ ভীষণ খারাপ। খুব ভোরেই কেউ কল করে তার ঘুমের 12টা বাজিয়ে দিয়েছে। কল করে কিছুই বলছে না। যারা হ্যালো হ্যালো করতে করতে গলা ফাটিয়ে ফেলেছে। কল কেটে দিল, আবারও কল করে চুপ করে থাকছে। প্রচণ্ড বিরক্ত হয়ে যারা কলের বিপরীতের মানুষটিকে বেশ কিছু গালি দিয়ে ফোন বন্ধ করে রেখেছে। এরপর আর ঘুম আসেনি। অনেকক্ষণ শুয়ে থেকে বিরক্ত হয়ে শেষে রিমিকে কল করেছে। তার ধারণা রিমিকে একমাত্র এই সময় পাওয়া যাবে। তার রাফ অ্যান্ড টাফ মেজর বাবা নিশ্চয়ই তার ছেলে মেয়েকে ভোরে ঘুম থেকে তুলে বলে, এখনই উঠে মর্নিং ওয়াকের জন্য বের হও। গো ফাস্ট। বেশ কিছুক্ষণ রিং হওয়ার পর রিমি কল রিসিভ করে। ঘুমে ঢুলতে ঢুলতে বলে, ওই কে রে? যারা মনে মনে ভাবল আসলেই গুরুজন ঠিক বলে, সঙ্গ দোষে লোহা ভাসে। এই মেয়েটা কয়েক বছর আগেও কল রিসিভ করে সালাম দিত। নম্র আর নরম ভাষায় কথা বলত। কিন্তু তাদের মতো বাদর গ্রুপের পাল্লায় পড়ে ওই শান্ত ভদ্র মেয়েটার কি করুণ দশা। আহা! রিমির মেজর বাপ মেয়ের এই দশা দেখলে তাদের গ্রুপের সকলের ইনকাউন্টার করে দিবে। যারা বলল, তুই এখনো ঘুমাচ্ছিস? আমি ভাবলাম এতক্ষণে তো মর্নিং ওয়াক শেষ হয়ে গেছে। মর্নিং ওয়াক? কিসের মর্নিং ওয়াক? সেটা তো আমি আরও বছরখানেক আগেই ছেড়ে দিয়েছি। তুই কি আমাকে মর্নিং ওয়ার্কের কথা মনে করিয়ে দেবার জন্য এই ভোরবেলা কল করেছিস? সিরিয়াসলি? না, আমার আসলে ঘুম আসছে না। এক ছাগল কল করে ঘুমের 12টা বাজিয়ে দিয়েছে। তাই ভাবলাম হয়তো তোর মেজর বাপ তোকে এতক্ষণে উঠিয়ে মর্নিং ওয়ার্ক শেষ করে ফেলছে, তাই তোকে কল করলাম। আমি কি জানতাম তুই এভাবে মরার মতো ঘুমাচ্ছিস। উফ অফ! যারা, তোর সাথে ভার্সিটিতে এসে কথা বলবো। এখন একটু ঘুমাইতে দে প্লিজ। যারা কল কেটে কিছুক্ষণ বসে রইল। তারপর চট করে উঠে গেল। সে মনে মনে ঠিক করেছে আজ মর্নিং ওয়াকে বের হবে। পার্কে বেশ কিছুক্ষণ দৌড়িয়ে যারা হাঁপিয়ে গেল। এই কঠিন কাজ ভোরবেলায় উঠে তার পক্ষে সম্ভব না। হাঁটুতে ভর দিয়ে জোরে নিঃশ্বাস ফেলে সামনে তাকাতেই চমকে গেল। জাহিদ দৌড়ে এই দিকেই আসছে। কানে হেডফোন গুজে দৌড়াচ্ছে। তার ফোলা পেশি বেয়ে ঘাম ঝরে যাচ্ছে।
যারা শুকনো ঢোক গিলল। মানতে হবে অসভ্যটা ভীষণ হ্যান্ডসাম। কিন্তু এই বেয়াদব এই জায়গায় কি করে? হঠাৎ দুজনের দৃষ্টি মিলিত হল। জাহিদ অবাক হয়ে চোখ কুঁচকে যারার দিকে তাকিয়ে আছে। যারাকে দেখে তার দিকে এগিয়ে এসে জাহিদ হেসে বলল, আরে আপনি এখানে? আমি তো রোজ আসি। কই আপনাকে কখনো দেখিনি। কেন আমি আসতে পারি না? এই পার্ক কি তোমার বাপের? জাহিদ হো হো করে হাসল। যেন ভীষণ মজার জোকস বলেছে যারা। যারা এতে বেশ বিরক্ত হল। দমকের সুরে বলল, এই ছেলে বেকুবের মতো হাসছ কেন? এমনি। আজ ঠিকমতো ঘুম হয়নি বুঝি? যারা চমকাল, এই ছেলে কি করে জানল? হবে না কেন? অবশ্যই হয়েছে। না, আমি ভাবলাম সেদিনের পর আপনার ঘুমের হয়তো বেঘাত ঘটছে। যারা অপ্রস্তুত হয়ে গেল। সেদিনের পর আজ জাহিদের সাথে তার দেখা। সত্যি সেই ঘটনার জন্য তার ঘুমের বেঘাত ঘটেছে। ঘুমের মাঝে মনে হতো কেউ তার গালে শক্ত করে চুমু খাচ্ছে। হঠাৎ যারার সেদিনের কথা মনে করে ভীষণ রাগ হল। সে রেগে জাহিদের কলার ধরে বলল, আমি সেদিন কিছু বলিনি বলে কি আমাকে সস্তা মেয়ে ভেবেছিস? তোর বাপ যত ক্ষমতাধর হোক না কেন ইভটিজিংয়ের মামলা ঠুকে দিল না জেলে পচে মরতে হবে। চিনিস আমাকে? জাহিদ শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি আমার জন্য কোনোদিনই সস্তা হতে পারে না যারা। আপনি আমার জন্য অমূল্য কিছু, যাকে একটি বার দেখতে পারাটাও সৌভাগ্যের। যারা কিছুটা থমকাল। জাহিদের কলার ছেড়ে রেগে বলল, খবরদার আমার সাথে ফ্লার্ট করবে না, না হলে এক ঘুষিতে নাক ফাটিয়ে দেব। রাগলে আপনাকে কতটা মোহনীয় লাগে সেটা কি কখনো কেউ আপনাকে বলেছে? আমার সামনে এইভাবে রাখবে না। ঠিক এই জায়গায় এসে আঘাত করে। বলেই জাহিদ বুকের বাপাশে হাত রাখে। যারার সারা শরীরে অদ্ভুত শিহরণ বয়ে যায়। এই ছেলে কথায় বেশ পটু। যারার মতো কঠিন মেয়েকেও ভেবাচেকা খাইয়ে দিচ্ছে। যারা নিজেকে ধাতস্থ করল। জাহিদকে পাশ কাটিয়ে যেতে যেতে বলল, স্টুপিড। জাহিদ ট্রাউজারের পকেটে হাত রেখে যারার যাবার দিকে তাকিয়ে মুচকি হাসল। আর বীর বীর করে বলল, হৃদয় হরিণী, আমার এই হৃদয়ের ক্ষত পূরণে আপনাকেই চাই। একমাত্র আপনাকে চাই। অবনী আরজুর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আরজু নাক টেনে ক্ষিপ্ত চোখে অবনীর দিকে তাকাল। অবনীর তাতে বিশেষ কোনো হেলদোল নেই। আরজু দীর্ঘশ্বাস ফেলে বিছানায় রাখা আকাশী রঙের শাড়িটির দিকে দৃষ্টিপাত করল। সকালবেলা অফিসে যাবার আগে আরজুর বিছানায় খালামণি রেখে গেছেন। আর আরজুর মাথায় হাত বুলিয়ে বলেছেন, খালামণির উপর রাগ করেছিস? আমাকে ভুল বুঝিস না। খালামণি, তোর জন্যে সর্বোচ্চ ভালোটাই চিন্তা করি। ছেলেটাকে একবার দেখ। অপছন্দনীয় কিছু খুঁজে পাবি না। তবুও যদি তোর তাকে ভালো না লাগে তবে তোর উপর জোর করব না। আরজু মুচকি হেসেছিল শুধু, কিছুই বলেনি। আরজুর বুক ফেটে কান্না আসছে। ওই লেজকাটা বাদরের সাথে দেখা করতে তাকে শাড়ি পরতে হবে? অবনী মনে মনে হাসছে। সারা রাত না ঘুমিয়ে তার বোন চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। এতে করে তার বোনটিকে আরও মিষ্টি লাগছে। ওই MBBS ডক্টর আপুকে দেখেই কট খেয়ে যাবে। অথচ তার বোনের ওই মেয়রের বিরহে নাজেহাল অবস্থা। আজব প্রেম। একপাক্ষিক প্রেমগুলো মনে হয় এমনি হয়। কেউ একজন কারো জন্য নির্ঘুম রাত পার করে অথচ সেই মানুষটা জানেই না। সেই দিব্যি নিজের জীবনে ভালো থাকে, শান্তিতে ঘুমায়। হঠাৎ অবনীর মন খারাপ হয়ে গেল।
আরজুর মনের অবস্থা সে বুঝতে পারল। তার ইচ্ছে করছে ওই মেয়রকে তুলে এনে আরজুর সামনে দাঁড় করিয়ে বলতে, এই মিষ্টি মেয়েটিকে কাঁদানোর কোনো রাইট আপনার নেই। ঝটপট কবুল বলে আমার দুলাভাই হয়ে যান। মিষ্টি বউয়ের সাথে দুষ্ট শালি একদম ফ্রি পেয়ে যাবেন। আরজু রেডি হয়ে বাসা থেকে বের হবার সময় অবনী পেছনে ডেকে বলল, আপু তোমাকে আজ বউ বউ লাগছে। আকাশী বউ। মেঘ ছাড়া ফকফকা আকাশ যেমন সুন্দর আর নির্মল ঠিক তেমন। ওই মেয়র তোমাকে হারালে জীবনসঙ্গী নির্বাচনে বাজেভাবে হেরে যাবে। তোমার মতো জীবনসঙ্গী পাওয়া যে কোনো পুরুষের জন্য ভাগ্যের ব্যাপার। তাহলে তুমি ওই মেয়র সাহেবের মাঝে আটকে আছো কেন? আরজু অশ্রুসিক্ত নয়নে অবনীর দিকে তাকাল। ছোট অবনীকে তার এই মুহূর্তে ভীষণ মেচিউর মনে হচ্ছে। আরজু অবনীকে ঝাপটে ধরে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, নির্দিষ্ট একজনের মুগ্ধতায় আটকে গেলে আর কাউকে ভালো লাগে না। তখন সেই মানুষটা ব্যতীত অন্য কাউকে চিন্তা করা যায় না। যেদিন করো প্রেমে বাজেভাবে ফেঁসে যাবি সেদিন বুঝবি। 5 তারকা রেস্টুরেন্টের দরজায় দাঁড়িয়ে আছে আরজু। এই মুহূর্তে তার মনের পরিস্থিতি সে কাউকে বুঝাতে পারবে না। আরজু বুক ভরে নিঃশ্বাস নিয়ে রেস্টুরেন্টে প্রবেশ করল। কিছুদূর এগুতেই একটি টেবিলে বেশ সুদর্শন একজন পুরুষকে দেখতে পেল। ফর্মাল ব্লু শার্ট আর চুলে জেল করা সুদর্শন পুরুষটিকে দেখে যে কোনো মেয়ের চোখ ধাঁধিয়ে যাবে। তার খালামণির এই ছেলেকে পছন্দ হবার কারণ আরজু বুঝতে পারল। কিন্তু এই সৌন্দর্য আরজুকে তেমন মুগ্ধ করতে পারল না। তাকে তো একজন পুরুষই মুগ্ধ করতে পারে। তার মন যে একজনের মাঝেই আটকে আছে। রওশান আজ সকাল থেকে একজন রোগীকেও মনোযোগ দিয়ে দেখতে পারেনি। ভীষণ অস্থির লাগছিল, যেমনটি আরজুর ছবি দেখে লেগেছিল। আরজুর সাথে মিট করার এক্সাইটমেন্টে 2 ঘন্টা আগেই ছুটি নিয়ে বাসায় চলে গেছে। ফ্রেশ হয়ে রেডি হয়ে ঘন্টা খানেক আগেই রেস্টুরেন্টে পৌঁছে গেছে। বিয়ে নিয়ে এই মুহূর্তে সে মোটেও ভাবছিল না। কিন্তু বাবার জোড়াজুড়িতে আরজুর ছবি দেখে সে থমকে যায়। তখন থেকেই সে অস্থির হয়ে আছে আরজু নামক অদ্ভুত মায়াবী নারীটিকে দেখতে। হঠাৎ রেস্টুরেন্টের দরজায় তার দৃষ্টিপাত হয়। মুহূর্তেই রওশানের বুক ধড়ফড় করতে থাকে। তার ভেতরের অস্থিরতা আরজুকে দেখার পর টর্নেডোতে রূপ নেয়। সে বহু কষ্টে চেয়ার ছেড়ে উঠে আরজুর দিকে এগিয়ে যায়। রওশান আর আরজু মুখোমুখি বসে আছে। আরজুর বেশ সংকোচ বোধ হচ্ছে, আর রওশান বারবার আর চোখে আরজুকে দেখছে। আহা, কি মায়াবী চোখ! চোখের কাজল কিছুটা ঘেটে গেছে। এতে করে এই মায়াবিনীর দিকে চোখ তুলে তাকানো দায় হয়ে পড়েছে। রওশান বুঝল এই নীরবতা তাকেই কাটাতে হবে। তাই বলল, কেমন আছেন মিস আরজু? আরজু চমকে তাকালো রওশনের দিকে। এই নামে কেন ডাকছে লোকটি? এই নামে তো তার নেতা সাহেব ডাকেন। আরজুর বেশ বিরক্ত লাগল, তবুও সৌজন্য বজায় রেখে বলল, ভালো আছি। রওশান কিছুটা আশাহত হল। হয়তো সে কেমন আছে এমন প্রশ্ন আশা করেছিল। তারপর বলল, আমরা বরং কিছু অর্ডার করি, কি খাবেন বলুন? আমি কিছুই খাব না, আপনি আপনার জন্য অর্ডার করতে পারেন। তা কি করে হয়? প্লিজ কিছু একটা নিন। আচ্ছা, আমার জন্য ক্যাপাচিনো অর্ডার করতে পারেন। রওশান খুশি হয়ে 2 কাপ ক্যাপাচিনো অর্ডার করল। আরজু কফিতে একটা চুমুক দিয়ে রেখে দিল, কারণ এই মুহূর্তে তার কাছে সবকিছুই বিষাদ লাগছে। সামনে বসা সুদর্শন পুরুষটিও তার মন স্থির করতে পারছে না। এই মুহূর্তে আরজুর মনে হচ্ছে সে ওই ভণ্ড নেতার মায় বাজেভাবে ফেঁসে গেছে।
না হলে সামনের এই সুদর্শন পুরুষটি তাকে দেখে যে অস্থির হয়ে পড়েছে, এমনকি এই পুরুষটির হাত পা কাঁপছে দেখেও তার মন এই পুরুষটির দিকে ধাবিত হতে পারছে না। স্বাভাবিকভাবে মেয়েরা অ্যাটেনশন পেতে পছন্দ করে। কোনো ছেলের চোখে নিজের জন্য মুগ্ধতা দেখে পুলকিত হয়। কিন্তু আরজুর এমন কিছুই হচ্ছে না। সে যার সামান্যতম অ্যাটেনশন পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকে, সেই পুরুষটি তার কাছে ধোঁয়াশার মতো। সুযোগের সদ্ব্যবহার করে তাকে চুমু খেতে পারে, কিন্তু তার দিকে ভালো করে তাকাতে পারে না। কেমন অদ্ভুত না? আরজুকে অমনোযোগী হয়ে থাকতে দেখে রওশন চিন্তায় পড়ে গেল। আরজুর কি তাকে ভালো লাগেনি? সে বলল, আজকে আমাদের মিটিংয়ের কারণটা নিশ্চয়ই জানেন। হুম। আপনার কি কোনো কারণে মন খারাপ? জি না। আপনি কি জানেন রূপবতী মেয়েদের মন খারাপ করতে নেই? আরজু মুচকি হাসল আর বলল, আপনি কখনো প্রেমে পড়েছেন? রওশন একটু চমকাল। হয়তো এমন প্রশ্ন আশা করেনি। সে গলা পরিষ্কার করে মুচকি হাসল। আরজুর মনে হল এই হাসি অনেক পবিত্র। কিন্তু তার নেতা সাহেবের হাসিতে পবিত্রতা নেই, আছে এক সমুদ্র রহস্য। রওশন কফিতে চুমুক দিয়ে বলল, প্রেম কি ঠিক বলতে পারবো না, কারণ আমার সব প্রেম ছিল বইয়ের সাথে। বই পোকা মানুষ আমি। তবে মেডিকেল কলেজে 3rd ইয়ারে থাকা কালীন একটা মেয়েকে ভীষণ ভালো লেগেছিল। সে ছিল বেশ জলি মাইন্ডের। মেয়েটা আমাকে বেশ আকৃষ্ট করেছিল। তার সাথে কিছুদিন রিলেশনে যাওয়ার পর আমি 2 সাবজেক্টে ফেল করি। সেদিন বুঝেছিলাম আমি যেই কাজটাই করি না কেন সেটাই সেই মুহূর্তে আমার প্রায়োরিটি লিস্টের সর্বোচ্চে থাকে। সেই সময়টায় আমি আমার রিলেশনে বেশি ঝুঁকে পড়েছিলাম। তবে মজার বিষয়, সেই মেয়েটা আমার এই খারাপ রেজাল্ট দেখে ব্রেকআপ করেছে। তার ধারণা ছিল আমি ডক্টরি পাস করতে পারবো না, আমার ক্যারিয়ার ভালো হবে না। অথচ সেই মেয়েটার জন্যই আমার রেজাল্টের এই নাজেহাল অবস্থা। তারপর থেকে আর প্রেমে পড়ার সাহস পাইনি। আরজুর মনে হচ্ছে তার সামনে বসা মানুষটি ভীষণ ভালো মনের মানুষ। এই মানুষটি দেখতেও সুন্দর আর তার মনটা আরও সুন্দর। খালামণির চয়েস বরাবরই বেস্ট। কিন্তু এত পারফেক্ট মানুষটি তার হৃদয়কে ছুঁতে পারছে না কেন? মানুষটিকে তার ভালো লাগছে, কিন্তু সে মুগ্ধ হতে পারছে না, যেমনটা নেতা সাহেবকে দেখে হয়েছিল। তার হৃদয়কে দখল করে নিয়েছে সেই গম্ভীর, বদরাগী, নিরামিষ, রহস্যময় আর জটিল মানুষটি। এত খারাপে ঘেরা মানুষটি আরজুর সমস্ত সত্তাকে ঘিরে বসে আছে। আরজু দীর্ঘশ্বাস ফেলল। আরজু আর কিছুই ভাবতে পারছে না। নাহিদ কি কখনোই তার হবে না? হঠাৎ পাশে পরিচিত কণ্ঠস্বর শুনে আরজু চমকে গেল। এই কণ্ঠস্বর চিনিতে আরজুর কোনোদিন ভুল হবে না। আরজু চোখ তুলে সামনে তাকাল। সামনে তার কাঙ্ক্ষিত পুরুষটি সেই চিরচেনা সাদা পাঞ্জাবি পরে পকেটে হাত রেখে রিসেপশনিস্টের সাথে কথা বলছে। এতদিন পর নাহিদকে দেখে আরজুর বক্ষস্থলে মৃদু কম্পন সৃষ্টি হল। আরজুর নিঃশ্বাস ঘন হয়ে আসল। আরজু চোখ পিট পিট করে তাকাল। সে ভুল দেখছে না তো? মানুষটি কি আসলেই তার সামনে? পুরো পৃথিবীতে হয়তো এটি একমাত্র পুরুষ যে আরজুকে মুহূর্তেই এলোমেলো করে দেয়। আরজুকে বিচলিত হতে দেখে তার দৃষ্টি লক্ষ্য করে রওশন পেছনে ফিরে তাকাল। নাহিদকে দেখে কপাল কুঁচকে কয়েক পলক দেখে উঠে দাঁড়াল আর নাহিদকে ডাকতে লাগল। রওশনের কাজে আরজু ঘাবড়ে গেল। রওশন কি কিছু বুঝে গেল? সে নাহিদকে এইভাবে কেন ডাকছে? তারা কি পূর্বপরিচিত? নাহিদ হঠাৎ নিজের নাম শুনে আশেপাশে তাকাল। রওশনকে দেখে ব্রু কুঁচকে তাকিয়ে মুচকি হেসে সামনের দিকে এগোল।
কিন্তু কিছুটা এগিয়ে যেতেই চেয়ারে আরজুকে দেখে অনেকটা চমকালো। দুজনের দৃষ্টির মিলিত হতেই নাহিদ দৃষ্টি ফিরিয়ে নিল। রৌশনকে দেখে সৌজন্য হেসে হ্যান্ডশেক করল। রওশন মিষ্টি হেসে বলল, কেমন আছিস মেয়র সাহেব? এই তো ভালো, তোর কি খবর? এই তো ভালো। নাহিদ আরজুর দিকে আড়চোখে তাকিয়ে বলল, এখানে কি করছিস? আমি তো জানি ডক্টরদের ব্যস্ততা আমাদের মতো নেতাদের চাইতেও বেশি। রওশন হেসে বলল, ঠিক বলেছিস, তবে আজ অন্য একটা পারপাসে এসেছি। মিট কর। উনি হচ্ছে আরজু। আরজু অপ্রস্তুতভাবে নাহিদের দিকে তাকাল। নাহিদের চোখে মুখে গাম্ভীর্যতা বিরাজমান। আরজুর মন চাইছে নাহিদকে ঝাপটে দরে বলতে, আমি আপনাকে ভীষণ মিস করি নেতা সাহেব। আপনার কি আমাকে একবারও মনে পড়ে না? আমার হৃদয় ধারালো তলোয়ার চালিয়ে কোথায় গায়েব হয়ে যান? আপনাকে সবকিছুর জবাবদিহিতা করতে হবে। চলবে।